বিহারে আমরা রাত্রের মধ্যে ঘুমিয়েছিলাম, দিয়ে হঠাৎ 40-50টা পুলিশ এসে দরজা ধাক্কাইলো, গালিগালাজ করলো, দরজা ভেঙে ফেলার মতো আর কি। দিয়ে উঠে দরজা খুললাম, এসে ঘরে মাল ছিল, টাকা ছিল, সব কিছু দেখলো, সব কিছু নিয়ে আমাদেরকে মারধর করে থানা নিয়ে চলে গেল। 23 থেকে রাত্রে 1:30টার সময় আমাদের ওপরে 50 জন পুলিশ ঘরের মহলে ঢুকে দরজায় লাত মেরে গালাগালি করে আমাদের হেনস্থা করে। সেই বিহারে বাঙালি ফেরি ব্যবসায়ীদের চোর অপবাদে পুলিশ হেনস্থা করে। বাড়ি ফিরে সরব আতঙ্কিত ব্যবসায়ীরা। বিহারে ফের বাঙালি বিদ্বেষ ও হেনস্থার এক নক্করজনক অভিযোগ সামনে এলো। বা চুরির অপবাদ দিয়ে মুর্শিদাবাদ জেলার 6 ফেরি ব্যবসায়ীকে বিহার পুলিশের হাতে চরম লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়েছে। গত 24শে ফেব্রুয়ারি রাতে বিহারের জাহানাবাদের এই ব্যবসায়ীদের ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। একটি পুরনো মোবাইল কেনাকে কেন্দ্র করে সূত্রপাত হয় ঘটনায় তাদের অপরাধী সাজিয়ে প্রায় 18 ঘন্টা থানায় আটকে রাখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এই নক্করজনক ঘটনায় আক্রান্ত ব্যবসায়ীরা হলেন শামসারগঞ্জ থানার তারিকুল শেখ ও মিন্টু শেখ, রেজিনগর থানার শহীদুল শেখ, শক্তিপুর থানার জিতলাল শেখ এবং বরপুর থানার বাগানপাড়ার শামীন শেখ ও মকসুদ আনসারি। দীর্ঘদিন ধরে সেখানে পুরনো জিনিসের বিনিময়ে বাসনপত্র, ভাঙাচোরা ও সামগ্রী ব্যবসা করলেও বর্তমানে বাঙালি পরিচয় ও বাংলার ভাষা কথা বলায় তাদের বারবার চোর তকমা শুনতে হচ্ছে। শেষে শক্তিপুর থানায় মিয়া গ্রামের যুবক তথা জনতাদল ইউনাইটেডের মুর্শিদাবাদ জেলা সভাপতি আশরাফুল মিয়া জাহানাবাদ থানায় পৌঁছে তাদের নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে নেন। এই ঘটনার পর আশরাফুল মিয়াকে তাদের গ্রামে পেয়ে ভরতপুর বাগানপাড়ার ফেরিওয়ালারা যুবকেরা তাকে ফুলের মালা পরিয়ে আন্তরিক সংবেদনা জানান। শনিবার বাড়ি ফিরে ক্ষোভ উগরে দিয়ে ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন, বাঙালি হয় কারণে কি আমাদের এই লাঞ্ছনা? ভিন রাজ্যে কর্মরত বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আতঙ্কিত ফেরি ব্যবসায়ীরা। বিহারে আমরা রাত্রের মধ্যে ঘুমিয়েছিলাম, দিয়ে হঠাৎ 40-50টা পুলিশ এসে দরজা ধাক্কাইলো, গালিগালাজ করলো, দরজা ভেঙে ফেলার মতো আর কি। দিয়ে উঠে দরজা খুললাম, এসে ঘরে মাল ছিল, টাকা ছিল, সব কিছু দেখলো, সব কিছু নিয়ে আমাদেরকে মারধর করে থানা নিয়ে চলে গেল। আচ্ছা, থানায় গিয়ে কেন নিয়ে গেল এটা বলেছে পুলিশ? হ্যাঁ, শেষে জানা গেল কি একটা চুরির মোবাইল ছিল, যারা ফেরি করে বিহারে হকার লোকরা, তারা এক জায়গায় ফেরি করে একটা মোবাইল পেয়েছিল। মোবাইলটা একটু ভালো কন্ডিশনের মধ্যে ছিল। সেই মোবাইলটা সারার পরে সিম ভরে ইউজ করছিল, সে থেকে ট্যাগ করে তাকে ধরা হয়েছে। আচ্ছা, এই যে মোবাইলের বোর্ডগুলো আপনারা কেনেন, এর বিনিময়ে তাদের কি দেন? তাদের বিনিময়ে মানে হকার লোকরা তারা চুলের বিনিময়ে পয়সা দেয়, তারপরে মোবাইলের বিনিময়ে, চুলের বিনিময়ে একটা করে বাসন দেয়, পতেলা দেয়, এইসব দেয়। সেই মোবাইলগুলো আমাদেরকে এসে বেচে। আপনাদের কতজনকে ধরেছিল? আমাদের 6 জনকে। মারধর করেছিল? না, থানায় মারধর করেনি, তুলে যাওয়া নেওয়ার সময় মারধর করেছিল। আচ্ছা, পুলিশের বক্তব্য কি ছিল? পুলিশের বক্তব্য ছিল কি যে এই চুরের মোবাইল তোরা কিনিস, এই জন্য সমস্ত হকারকে মানে তুলে নিয়ে যাওয়া তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, টোটাল কতজন ছিলেন থানায় আপনারা? 6 জন। 6 জন ছিলেন। সব কি আমাদের ভরতপুরের বা অন্য? ভরতপুরে আমরা 2 জন ছিলাম, আর ধুলিয়ান গ্রামে 4 জন ছিল। আচ্ছা, যে কিভাবে ওখান থেকে থানা থেকে ছাড়া পেলেন? আমাদের আশরাফুল ভাই এসে, আমরা তো জেলে ছিলাম, আমরা অত কিছু জানি না, আশরাফুল ভাই এসে সব কি পার্টির সাহায্য নিয়ে ছাড়া দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি আমরা শান্তিতে ব্যবসা করতে পারি। আমরা এখন চাইছি যেন আবার শান্তিতে ব্যবসা করতে পারি। কতদিন ধরে ব্যবসা করছেন? আমরা এই ব্যবসা করছি, আমি এই ব্যবসা করছি 3 বছর ধরে। 3 বছর ধরে ওই বিহারেই করছেন? বিহারে ওই জায়গায় করছি, এটা এর আগে প্রথম। কোনো এই ধরনের ঘটনা না, এই ঘটেছিল? ধরনের কোনো রকম হয়নি। আমরা বিহারে জাহানাবাদ জেলায় আমরা একটা চুল আর ভাঙা মোবাইলের ব্যবসা আমরা করে থাকি। হঠাৎ 23 থেকে রাত্রে 1:30টার সময় আমাদের ওপরে 50 জন পুলিশ ঘরের মহলে ঢুকে দরজায় লাত মেরে গালাগালি করে আমাদের হেনস্থা করে। সেখান থেকে আমাদের মাল যা সমস্ত জাপট করে ওনারা গাড়িতে নিয়ে আসে। কি মাল ছিল আপনাদের? আমাদের এই পুরাতন ভাঙা মোবাইল ওগুলো ছিল, আর কিছু ওই 10 তার যে পাইলগুলো হয় পাইল ছিল, আর ওই মোটরসাইকেলের যে ব্যাটাগুলো হয় না ওই ব্যাটাগুলো ছিল, আর এই মেয়েদের মাথার চুল ছিল। এই পর্যন্ত হওয়ার পরে আমাদেরকে মারধরও করে পুলিশ। নিচে নামার পরে আমাদেরকে গালাগালি করে। সেখান থেকে আমাদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে গিয়ে একদম থানাতে নিয়ে যাই। থানাতে যে আমাদের সাথে সেরকম কোনো ব্যবহার খারাপ করেনি। আর তারপরে আমাদের নিচে সব যারা ছিল
তারা আশরাফুল মিয়াকে কল করে বাংলা থেকে না নিয়ে যাওয়া হয়। আপনাদেরকে যখন থানায় নিয়ে গেল, আপনার কি মানে কি কারণে নিয়ে গেল আপনাদেরকে? ওই যে মোবাইলে অবৈধ ব্যবসা, হ্যাঁ একটা চুরি হয়েছিল মোবাইল, সেই কেসটা আমাদের ঘরে আমাদেরকে বুঝিয়েছে যে তোমরা এইসব করাইছো। এই কথা। আসলে কয়েকদিন আগে এনাদের সঙ্গে একটু একটা খারাপ ঘটনা ঘটেছিল বিহারে। ওনারা মিথ্যে অভিযোগে মিথ্যে চুরির দায়ে ওনাদেরকে বিহার পুলিশ তুলে নিয়ে গেছিল। তো তুলে নিয়ে যাওয়ার পরে মোটামুটি সেখানে স্থানীয় এমএলএর দ্বারস্থ হয় ওনারা। স্থানীয় এমএলএ গিয়েও ছিলেন ওনাদেরকে ছাড়ানোর জন্য। স্থানীয় এমএলএকে ওখানকার যে থানেদার সাহেব মানে ওসি সাহেব, উনি বলেন যে ওনাদের এখন যা অবস্থা ওনাদেরকে আমাদেরকে জেলে পাঠাতে হবে, পুরো পাকাপুক্ত সবুত পেয়েছি ওনাদের বিরুদ্ধে, মানে মিথ্যেভাবে একটা ভালো সবুত ওনাদের বিরুদ্ধে তৈরি হয়ে গেছে কিরকম? যে ওনারা চোর, হ্যাঁ, ওনারা চোর। কিভাবে? এবার মূলত আমি সেখানে গিয়ে দেখলাম যেটা বিষয় হলো, চুরি তো নয়, ওনারা ওই পুরনো ভাঙা টাঙা মোবাইল এখান ওখান থেকে ম্যানেজ করে। তার পরিবর্তে তার মানে যেমন হয়তো একটা পতিলা নিল, ম্যানেজ করে মানে কিভাবে ম্যানেজ করে? মানে একটা পতিলা নিল, হয়তো তার পরিবর্তে একটা ভাঙা মোবাইল দিল, বা কোথাও দেখা গেল যে কেউ চুলের পরিবর্তে নিল, এরকম করে ওরা জিনিসের বদলে জিনিস নিত। এবার সেখানে গিয়ে এমন একটা মোবাইল সেখানে পাই, সেই মোবাইলটা খারাপ ছিল, স্ক্রিনটা ভাঙা ছিল। কোনো একটা চোর ট্রেন থেকে চুরি করে এনেছিল সেই মোবাইলটা ইউজ করার জন্য। যখন ভেঙে যাওয়ার জন্য সে তখন ওই মোবাইলটা তার বাড়িতে বউকে দিয়ে দেয়। বউ তখন ভাঙা মোবাইল ভেঙে ওটা কিন্তু একটা পতিলার পরিবর্তে, বাসন যেটা আমরা বলি, ওই বাসনের পরিবর্তে ওই মোবাইলটা দিয়েছিল। সেই ফেরিওয়ালা ছেলেটা এখন মোবাইলটা ঠিকঠাক করে, ও গরিব মানুষ, গরিবের ছেলে দেখেছে এই মোবাইলটা ঠিক হতে পারে, ঠিক করেও চালাচ্ছিল, স্ক্রিন ভাঙা ছিল। কিন্তু বিষয়টা দেখা গেল যার মোবাইল চুরি করেছিল এক বিহারি, আরেক বিহারির মোবাইল চুরি করেছিল ট্রেন থেকে। তো সে থানায় একটা ডায়েরি করেছিল, এবং ওরকম অভিযোগ বিহারে প্রতিনিয়ত জমা পড়তেই থাকে। এবার একটা সত্যি কথা বলতে গেলে, ওরা বাঙালি এবং খাস করে মুর্শিদাবাদ, তো জানেন তো মুর্শিদাবাদ এখন সব জায়গায় হেনস্থ হচ্ছে। একটা অনেক রকম একটা বিভেদ সৃষ্টির ব্যাপার থাকে মুর্শিদাবাদে, মানেই ওই যে ভাগাভাগি নেতারা করে রাখে 30 ভাগ 70 ভাগ। তো সেই জন্যে আমি যেটা গিয়ে তাদের থেকে প্রত্যেকটা ফেরিওয়ালাকে জিজ্ঞেস করে দেখলাম, তিনারা বললেন দাদা আমরা আগে খুব ভালোভাবে এখানে 14-15 বছর ধরে, কেউ 20 বছর ধরে ব্যবসা করছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু একটা সময় যখন আমরা মুর্শিদাবাদ থেকে বিলম্ব করি, মুর্শিদাবাদেরই কোনো নেতা যখন বলে কেটে ভাসিয়ে দেবো 30 ভাগ 70 ভাগ এরকম একটা যখন দেখায়, তো বিহারে আমি গিয়ে দেখলাম কিছু কিছু এলাকা আছে 100 লোক যদি বসবাস করে, 99খানা কিন্তু নন মুসলিম, মানে হিন্দু ভাই বোনেরা। তো সেখানে একটা মুসলিম থাকলে খুব সেফটি এবং সেফ আছে, তারা কিন্তু ওই জাতপাত এর মধ্যে বিভেদে থাকে না। কিন্তু যখন মুর্শিদাবাদ দেখলে ওদের একটা আলাদা রকম খুন খলে বলতেই পারেন। এটা কিছুদিন ধরে, এই লোকসভার ভোটের কিছুদিন আগে থেকেই যেটা দেখলাম, ওই যখন কেউ একজন বয়ান দিয়েছিলেন কেটে ভাসিয়ে দেবো, তো এখানে আমরা সংখ্যায় বেশি, তাহলে সেখানে সংখ্যায় যখন কেউ কম, তাহলে সেখানে তো আমাদের ফেরিওয়ালা ভাইরা যখন মুর্শিদাবাদ থেকে সেখানে ফেরি করতে যাচ্ছে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? আজকে প্রত্যেকটা ফেরিওয়ালা একটার পর একটা কোথাও না কোথাও মার খাচ্ছে, হেনস্থ হচ্ছে। আয় দিন শুনতে পাবেন কোথাও না কোথাও কারো টাং উপড়িয়ে দিচ্ছে, কাউকে মারছে, কাউকে রাদানি করছে, কাউকে তো মারতে মারতে পুরো মানে মরণের রাস্তায় শুয়ে দিচ্ছে। নেতা মন্ত্রীরা এখন মুর্শিদাবাদের যারা আছেন, নেতা মন্ত্রীরা বড় বড় কথা আমরা যারা যখন সংখ্যায় বেশি থাকি একটা বড় জায়গায় ভাষণ মেরে বলতেই পারি, কিন্তু আমাদের তো তাদেরকে নিরাপত্তা দিতে হবে। তাদের আমরা ভোট নিচ্ছি, ভোট এলেই পরিযায়ী পাখিদের মতো তারা এসে ভোট দিয়ে যাচ্ছে, আবার ভোট হলেই তারা বিদেশে চলে যাচ্ছে, তাদের সুরক্ষা কোথায় আমরা প্রশ্ন করব। আজকে তারা যখন ভোট আসলেই তারা চলে আসে, না আমরা যাই বাংলায় অমুককে ভোট দিই তমুককে ভোট দিই, তারা সবাই জানে যে ফেরিওয়ালা মানেই কিন্তু কার ভোটার। তো আমি এখান থেকে অনুরোধ করব সরকার পক্ষকে, এবং মুর্শিদাবাদে যে বলে থাকে যে প্রত্যেকটা মুসলিম মানে আমার ভোট, আমি তাকেও অনুরোধ করব আপনারা হিন্দু মুসলিম থেকে বেরিয়ে এসে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, যাতে বিহারের মতো জায়গায় গিয়ে আমার বাঙালি ভাইদেরকে, খাস করে মুর্শিদাবাদীদেরকে হেনস্থ না হতে হয়। আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ হলো ওদের? দেখুন, একটা বিষয় বলতে গেলে, আমার কিছু লোক, আমি যে লাইনের সঙ্গে জড়িত, আমার ব্যাগের আমরা কারবার করি, সেখান থেকে একজন মিলন ভাই বলে একজন সেখানে ফেরি করতেন,
তিনি আমাকে ফোন করেন যে আশরাফুলদা বিষয়টা হলো যে এরকম এরকম ব্যাপার, আমরা স্থানীয় এমএলএকে ডেকেছি, এমএলএকে পাত্তা দেয়নি, সেখানকার মুখিয়া প্রধানদেরকেও পাত্তা দেয়নি, বলছে এটা চুরির দায়ে ওদেরকে জেলে যেতে হবে, এখন কোনো শুনানি নেই, কারোর কোনো কথা শোনা হবে না। তো আমি সেই মুহূর্তেই কিন্তু ট্রেন ধরি ওনাদের কথা শুনে, যেহেতু আমাদের বাঙালি ভাই একটা জায়গায় ফেসে আছে। শুনতে পাবেন বিনোদিয়া এই বিনোদিয়ার একটা জায়গা আছে এই পাশেই, সেখানে 3 বছর জেলে ভুগছে এই মিথ্যে চুরির অভিযোগে। আমাদের কোনো নেতামন্ত্রীদের সাড়া নেই, ভোট আসলে তারা শুধুমাত্র বিভেদ করে ভোট নিতে আপনি যায়। কি আপনি কি এখানে এসে পশ্চিমবাংলায় এসে কোনো প্রশাসনিক সঙ্গে যোগাযোগ করেছিলেন, এই যে পরিযায়ী শ্রমিকরা ওখানে যে আক্রান্ত হয়েছিল সেই ব্যাপারে? পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, এখান থেকে ধরুন একের পর এক লোক আক্রমণের শিকার হয়, আক্রান্ত হতে থাকে। এখানে বাংলার মানুষকে জানিয়ে তারা কোনো সুরাহা বের করতে পারে না। তার কারণ সেখানে একটা ভাষার দেওয়ার রয়েছে, একটা পার্টিগত দেওয়ার রয়েছে। আজকে এখানে দেখতে গেলে আপনি আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকার আছে, দিদির সরকার আছে, দিদি তো সেখানে চলে না। আপনি কিভাবে ওদের মানে নিয়ে আসলেন ওখান থেকে উদ্ধার করে? আমি দেখুন প্রথমে তো ফার্স্ট আমি গেলাম সাধারণ মানুষের মতো, আমি যেমন একজন সাধারণ মানুষ আমি গিয়েছি। আমি যাওয়ার পরে থানায় যখন ঢুকলাম আমাকেও পাত্তা দেয়নি। আমি গেলাম, তা আমাকে বলছে যে কি হয়েছে বলুন। আমি বললাম যে এই যে মিথ্যে চুরির অভিযোগে আমাদের কিছু এলাকার ছেলেরা জেলে ভরা আছে, শুনছি নাকি আজকে তাদেরকে চালান দেওয়া হবে। তো বলছে হ্যাঁ দেওয়া হবে। আমাকে কিন্তু একটু একদম রোক নিয়ে বলল দেওয়া হবে, তারা চোর। আমি বললাম চোর হলে তাদেরকে তো প্রমাণ করতে হবে, প্রমাণ দিতে হবে। তো বলছে এরকম কত কত শত শত ভরা আছে, আমরা ভরে দিই, হ্যাঁ এগুলো আমরা প্রমাণ পেয়েছি। আমি বললাম প্রমাণটা আপনাদেরকে দিতে হবে। আমাকে পরিষ্কার ভাষায় বলল আপনাকে প্রমাণ দেওয়ার জন্য আমরা বাধ্য নই। তারপরে আমি কিন্তু সেখানকার যে সরকার, আসলে মূলত বলতে গেলে ওই সরকারের সঙ্গে আমার একটু যোগাযোগ রয়েছে। আমি তার পার্টিটা জেডিইউ নীতিশ কুমারজির যে দল বিজেপি গঠবন্ধনের সঙ্গে আছেন, ওই দলের আমি কিন্তু প্রভারী হিসেবে আছি এই জেলার, মুর্শিদাবাদ জেলার। তো সেই সোর্সে আমি সেখানকার মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করি, সেখানকার সভাপতির সঙ্গে ফোনে কথা বলি। ফোনে কথা বলার পরে তিনি আশ্বাস দেন যে ঠিক আছে আমাদের লোকজন যাচ্ছে। তিনি সরাসরি এসপিকে ফোন করেন, যিনারা ফেরিওয়ালা ধরা পড়েছিল জিজ্ঞেস করতে পারেন, ওনারা বলবেন। এসপিকে ফোন করেন, এসপি নিজে সেদিন থানায় এসেছিলেন। এসপি এসে আইসিকে ওসিকে যেটা বলার সিআইকে বলে তারপরে তদন্ত শুরু হয়। আমরা 3 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে থেকে তদন্ত করে তাদেরকে নির্দোষ প্রমাণ করে তাদেরকে বের করে আনলাম। কজন ছিল? দেখুন সেখানে তো 20-22 জন ছিল। হ্যাঁ, মানে থানায় কজন ছিল? 20-22 জন থানার মধ্যে ছিল। এবার বিষয় হলো এক একটা এলাকার এক একজন, আচ্ছা। 2 জন ভরতপুর এলাকার, 2 জন শক্তিপুর এবং রেজিনগর এলাকার, 2 জন আপনার হয়ে গেল শামশেরগঞ্জ এলাকার, এরকম করে বিভিন্ন জায়গার। সবটা আমি আপনাদের সামনে বলতে পারছি না, বিষয় হলো এটা। আচ্ছা, এরা আগামী দিনে কি ওখানে ফেরি করতে কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে বা আবার যাবে কোনো অসুবিধার মুখে সম্মুখীন হবে কি মনে করছেন? দেখুন বিহারের ব্যাপারটা যেটা, সেটা আমি বিহার সরকারের সেখানকার যে মন্ত্রী আছেন, বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাকি যেটা খাস করে কারিগরি মন্ত্রী, তিনাদের সঙ্গে আমি কথা বলেছি। তিনাদেরকে বলেছি যে আমাদের বাঙালি ভাইরা যেখানে ফেরি করতে আসবেন তাদের একটা নিরাপত্তা দিতে হবে। তো সেখানে প্রশ্ন আমাকে করছেন কেন না বাংলায় কি কাজ নেই, বাঙালির সরকার সেখানে দিতে পারছে না কাজ। যদি না দিতে পারে তাহলে আমরা তাদেরকে যে ফেরি করবে এখানে এসে তার একটা আইডেন্টিটি আমরা দেব, এবং সেটা যদি গলায় ঝুলিয়ে রাখে, বিহারে কাজ করলে কেউ বাংলাদেশি সন্দেহ মারবে না, পুলিশ তাকে ধরবে না, ছেলেধরের মা এই সমস্ত যে গুজব রটাচ্ছে সেই গুজব থেকে তারা বিরত থাকতে পারবে এবং তারা নির্ভয়ে সুস্থ শরীরে সেখানে কাজকর্ম করতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা, ওটা কি বিহার প্রশাসনে কি আশ্বস্ত করেছে আপনাকে? বিহার প্রশাসন আমাকে বলেছে যে সত্যিকারের যদি সে বাংলাদেশি না হয়ে যদি আমাদের ভারতবর্ষের লোক হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই আমরা কাজের সুযোগ করে দেব এবং সে কাজ করবে। বিহার মানেই ভারতবর্ষের ভেতরে, ভারতের বাইরে নয়। তাই প্রত্যেক ভারতীয়র জন্য বিহার সেফ জায়গা এবং সিকিউরিটি জায়গা।